আওয়ামী প্রশ্নে আমার কোনো সুশীলতা আসে না কখনো। আমি তারেক রহমানকে মুনাফিক বলছি, সে মুনাফিক, সে বিচারটা করুক, আমি তার কাছে মাপ চেয়ে নিব। আমার মতো হাজারো মানুষ আছে তাদেরকে ঘুমাইতে দেয় না যে জুলাই শহীদদের কখন বিচার হবে, আওয়ামী লীগের কখন বিচার হবে, শেখ হাসিনার কখন ফাঁসি হবে। আপনার বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়। কেউ কেউ বলে যে ছেলেটা খুব স্পষ্টভাষী, আবার কেউ কেউ বলে যে ছেলেটা অতিরিক্ত আক্রমণাত্মক, তাই না? এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আহ এটাকে আমি ফোনের স্ক্রিনেই দেখি। মজা করে বললাম। ব্যাপারটা এমন যে আহ আমাকে ফিল্টার করে দেওয়ার মতো কেউ নাই। ফিল্টার করে দেওয়ার মতো কেউ নাই বলতে আমি সবসময় একটা জিনিস সবাইকে বলি যে আমার আমার ডিসিশন নেওয়ার জন্য উপরে আল্লাহ আছেন, নিচে আমি। এর মাঝখানে আমার কোনো সংগঠন বা ইয়া নাই। আমার ব্রেনে যখন যেটা আসে আমি সেটাই বলি। একটা মানুষ যখন কাজ করবে তার সমালোচনা থাকবে। শহীদ শরীফ ওসমান হাদী তার 6 মাস 7 মাসে সে এত এত কথা বলছে, এত এত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলা সামনে নিয়ে আসছে, এত এত প্রতিবাদ করছে। ফ্যাসিস্টরা বা কালচারাল ফ্যাসিস্টরা একটা ন্যারেটিভ দাঁড় করায়, সেটা হচ্ছে হাদি উচ্ছৃঙ্খল একটা স্লোগান, মানে গালি আবিষ্কার করে গেছে। হাদি ভাই কিন্তু এত এত কাজ করে গেছে, তো এটা তার ইয়া না। সে একবার যে বলছিল গোপালগঞ্জের ইস্যুতে, ওইটা হচ্ছে তার অপরাধ। তো সালাউদ্দিন আহমেদের ব্যাপারটাও সেম। যখন যেই দলের পক্ষে যাচ্ছে অন্য অন্য দলগুলা খেপে যাচ্ছে। এটা মানে এটা একটা ফ্যাসিলিটিস আছে আর কি। সবাই মনে করে ও আমার, আবার কেউ মনে করে না যে ও আমাদের। তো ব্যাপারগুলো এমন যে যার নামে আলোচনা থাকবে তার নামে সমালোচনা হবে, এবং আমাকে যখন শতভাগ মানুষ আমাকে পজিটিভ বলবে তখন আমার ভিতরে ঘাপলা আছে। আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করবে তখন আমি আমার আমি কতটুকু সঠিক বেঠিক এটা আমি আমার মনে হয় যে এই সমীকরণটা মিলাইতে পারবো। এজন্য আমি এটাতে একটুও বিচলিত হই না। অনেকেই আমাকে অনেক কিছুই বলার চেষ্টা করে বা ইয়া করে, অনেকে সংশোধন হওয়ার চেষ্টা হইতে বলে। আসলে সংশোধন হওয়ার মানসিকতা বা ওই পরিবেশটা আমরা যারা জুলাইকে সামনে থেকে দেখছি, আমরা যারা দেখছি আমাদের শহীদদেরকে আমাদের চোখের সামনে গুলি খেয়ে লুটায় পড়তে, তখন আমাদের ভিতরে সুশীলতা আসে না। আমাদের মনে হয় যে আমরা কত বছর বাঁচবো, আমরা তো মানে জীবিত লাশ হয়ে আছি। শহীদদের বিচারের ভার আমাদের কাঁধে, আহতদের চিকিৎসার ভার আমাদের কাঁধে, শত শত মানে শহীদ জননীদের তাদের সন্তানদের বিচার পাইয়ে দেওয়ার ভার আমাদের কাঁধে। আমাদের ভিতরের কোন সুশীলতাটা আপনারা আশা করেন? একটা বিপ্লবের পার্ট যারা, এদের কাছ থেকে আপনি ভালো ব্যবহার আশাই করেন না। এটা আমার কাছে মনে হয় আর কি। কারণ আমি আমার লাইফে, আমার কাছে মনে হয় যে জুলাইয়ের পরে আমাদের লাইফটা অনেকটা বেদুইনদের মতো হয়ে গেছে, এবং আমরা সবসময় এই টেনশন থাকে। আজকে হাদি ভাইয়ের হত্যার বিচার চাচ্ছি, কালকে রামিসার হত্যার বিচার চাচ্ছি, পরের দিন আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার চাচ্ছি। এই 2 বছরে মনে হয় না কোনোদিন 3 ঘন্টা 4 ঘন্টার বেশি ঘুমাইতে পারছি। ঘুমাইতে দেয় না এই শহীদদের। আমার চোখের সামনে আমি যখন শহীদ আলী রায়হান ভাইকে নিয়ে যেতে দেখছি, শহীদ সাকিব আঞ্জুমকে ট্রিটমেন্ট করতে দেয় নাই, রক্তক্ষরণ হয়ে মারা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে হচ্ছে একটা বাসায় আটকায় রাখছে তার ওয়াইফ, এবং সে, আমি ভাবি যে সেও একটা মা, সে দাঁড়ায় থেকে ওই ছেলেটাকে মৃত্যুর কোলে ফেলাই দিছে। তো এই ব্যাপারগুলো যখন আসে তখন আওয়ামী প্রশ্নে আমার কোনো সুশীলতা আসে না কখনো। এবং আমি আমি আজ পর্যন্ত এমন কোনো কথা বলতে চাই না যার কারণে আমার ভিতরে রিগ্রেট প্রকাশ পায়। আমি জুলাইকে শতভাগ ধারণ করে জুলাই আন্দোলনের সময় 4বার আমার ইউনিভার্সিটির সমন্বয়ক পরিষদ বা প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, এটা কমিটি ভাঙছে। 4বারই আমি দাঁড়ায় ছিলাম, কারণ আমার লাইফে পাওয়া না পাওয়ার কিছু ছিল না। আমার 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 জীবনের ইতিহাস হয়তো বা অনেকেই জানে, অনেকে জানে না। আমাকে 2018 সালে আমার এলাকা থেকে বের করে দেয়। 6-7 বছর প্রথম আলো একটা প্রতিবেদন তৈরি করে যে আপনি কিভাবে বুঝবেন আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে। সে খুব সাংস্কৃতিক মনা, সে খুব ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এই আরো কিছু কিছু ব্যাপার। আমরা যারা মানে একটা কি বল সম্ভ্রান্ত মুসলিম পরিবারগুলোতে বেড়ে উঠি, আমরা স্বাভাবিকভাবে পাঞ্জাবি পরি, আমাদের দাড়ি থাকে, আমাদের চুল বড় থাকে বা ইয়া থাকে, যাই এক একজনের এক একটা বৈশিষ্ট্য থাকে। এটাকে যখন জঙ্গি ট্যাগিং করা হয় অবশ্যই আমরা পড়ে যাই। এটাকে আমার সাফার করতে হয়েছে। আমি 6-7 বছর আমার এলাকায় যেতে পারিনি। ওই ঘা পুরা করোনাকালীন সময়ে আমাকে মিল্লাতে থাকতে হয়েছে। মিল্লাতের একটা, আমার এখনো মনে আছে যে আমাকে মেস ওলা বলতেছে যে এখানে থাকা যাবে না। পরে ওনাকে অনুরোধ করে গোডাউনে একটা, যেখানে অনেকগুলো খাট টাট থাকে, ওখানে একটা খাট ফেলে, কোনো লাইট নেই, একটা ফ্যান, মাঝে মাঝে মন চাইতো যে হ্যাঁ ফ্যানে ঝুলে যায়। ওই লাইফ থেকে ফিরে আসছি, ইউনিভার্সিটিতে চান্স পাইছি, ইউনিভার্সিটিতে গেছি,
আমাদের পাওয়ার কি আছে, আমার লাইফে আমার পাওয়ার কি আছে? So, আমি ফিল্টার করে কোন দুঃখে কথা বলতে যাব? আমি আসি, এটা তো আমার মনে হয় যে এক্সট্রা টাইম আমার লাইফের। সো ফিল্টার করার কোনো প্রয়োজন মনে করি না। আমার কোনো কথা, কোনো আচার আচরণ, আমি বলি যে ভাই আমি যেটা বলছি, আমি তারেক রহমানকে মুনাফিক বলছি, সে মুনাফিক, সে বিচারটা করুক, আমি তার কাছে মাপ চেয়ে নিব। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার করুক, আমি আর জীবনে তারেক রহমানের কাছে আমি কিছুই চাইবো না, আমি চুপচাপ সবকিছু সহ্য করে নিব। সো আমাদের জুলাই শহীদদের বিচার করুক। এই কয়েকটা জিনিস আছে এখন পর্যন্ত আমাকে ঘুমাতে দেয় না। আমার মতো হাজারো মানুষ আছে তাদেরকে ঘুমাইতে দেয় না, যে জুলাই শহীদদের কখন বিচার হবে, আওয়ামী লীগের কখন বিচার হবে, শেখ হাসিনার কখন ফাঁসি হবে। এগুলা হইলে ভাই আমরা রিটায়ারমেন্টে চলে যাব। আমরা বলতে আমি জানি না, আমি রিটায়ারমেন্টে চলে যাব। আমি যে রাজনীতিটাকে খুব বেশি এনজয় করতেছি এমন না, আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে আর কি। পুরাটাই তার মন চাইছে যে হ্যাঁ আমি আল্লাহর একটা বান্দা, যার যার কোনো কাজেই লাগতো না সোসাইটির, মানে তার আমার আম্মুকে দীর্ঘ 6-7 বছর শুনতে হয়েছে যে ও জঙ্গির মা, আব্বুকে জেলে যাইতে হয়েছে। তো মানে আমি যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়েছি আমার পরিবারকে আমার এই আচার আচরণের জন্য। সো আমার কাছে মনে হয় যে যা পাওয়ার পেয়ে গেছি, এই জন্য মানে আমি এত ফিল্টার করা পছন্দ করি না আর কি।